জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর, যে ছবি আপনাদেরকে দেখাবো, এই ছবি ঠাকুর বাড়ির ছবি। এই ঠাকুর বাড়িতেই ফেলে মার, মতুয়াদের এক পক্ষকে মারলো অন্য পক্ষ। যে ছবি আপনারা দেখছেন, মতুয়াদের দুপক্ষের মারামারি, ফেলে মার। এসআইআর এর জন্য ভোট দিতে পারবেন না মতুয়ারা। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্বীকারোক্তিতে ক্ষোভ। মমতা বালাপন্থীরা ক্ষোভ দেখান শান্তনুর বাড়ির সামনে। বিক্ষোভকারী মতুয়াদের ফেলে মার শান্তনুপন্থীদের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঠাকুর বাড়িতে ফেলে মার, দুপক্ষের মারপিট। এই দুপক্ষ কিন্তু দুপক্ষেই মতুয়ারা। এক পক্ষে মমতা বালাপন্থীরা, অন্য পক্ষে শান্তনুপন্থীরা। মমতা বালাপন্থীদের মার শান্তনুপন্থীদের। আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে। আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে। মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে। আবারও সেই ছবি আপনাদের দেখাচ্ছি, মতুয়াদের এক পক্ষকে ফেলে মার, অন্য পক্ষের এসআইআর এর জন্য ভোট দিতে পারবেন না মতুয়ারা। এই মন্তব্য শান্তনু ঠাকুরের। তারপরেই এই ক্ষোভ। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই স্বীকারোক্তিতে এই ক্ষোভ মমতা বালাপন্থীদের। মমতা বালাপন্থীরা ক্ষোভ দেখান শান্তনুর বাড়ির সামনে। কেন এই ক্ষোভের উদ্রেক? কেন রেগে গেলেন মমতা বালাপন্থীরা? কেন তারা বিক্ষোভ দেখালেন? তার নেপথ্যে রয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের একটি মন্তব্য। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আদৌ মতুয়ারা ভোট দিতে পারবেন তো। শুনুন সে বক্তব্য। সরাসরি চলে যাব, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, শান্তনু ঠাকুর মন্তব্য করলেন, ক্ষোভে ফুঁসলেন মমতা বালাপন্থীরা, কিন্তু বিষয়টা একটাই, যে ছবি আমরা দেখছি তাতে মতুয়া বনাম মতুয়া এই যুদ্ধটা সামনে আসছে। একদমই রবিলা, দেখো, উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় শান্তনু ঠাকুর গাড়াপোতার একটি জনসভা থেকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানদের ভোট কাটার জন্য যদি 1 লক্ষ মতুয়া বা আমার সম্প্রদায়ের মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতে কি আসে যায়। এই বক্তব্যের পরেই মঙ্গলবার দুপুরে প্রেস মিট করে অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে মমতা ঠাকুর ঘোষণা করেছিল যে তার মতুয়া মহাসংঘের সদস্যরা আজ দুপুর 2টোয় শান্তনু ঠাকুরের কাছে কৈফিয়ত চাইতে যাবে। কেন শান্তনু ঠাকুরের এই ধরনের বক্তব্য দিয়েছেন বা এসআইআর সম্পর্কে মতুয়ারা যে আতঙ্কিত ছিলেন
তাদের যে দুরবস্থা সৃষ্টি হলো বা যে আতঙ্ক ছিল সেই আশঙ্কাই সত্যি হলো, সেটা কেন শান্তনু ঠাকুর এরকম করলেন সেই বিষয়ে কৈফিয়ত চাইতে যাবেন। ঠিক সেই মতোই আজ দুপুর 2:30 নাগাদ মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে যখন ফ্লেক্স নিয়ে গিয়ে উপস্থিত হয়, সেই সময় উত্তেজিত হয়ে ওঠে দুই পক্ষই বলা যেতে পারে। প্রাথমিকভাবে শান্তনু ঠাকুরের অনুগামী যারা আছেন তারা এই মমতা ঠাকুরের অনুগামীদেরকে রীতিমতন বেধড়ক মারধর করে এবং গোসাই পরিষদের নজর থাক। ওরা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে, না আজকে জবাব চাইতে গেছিল, তারা তো মারামারি করতে যায় না। কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। এই রাজ্যে ক্ষমতা আসে, তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে? আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও দেশে এসছে। কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলবো। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মহিলা, পুরো অজ্ঞতার সঙ্গে কোন রকম চালচুলো নেই। একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। সোমবার আশঙ্কা প্রকাশ, মঙ্গলবার স্বীকারোক্তি শান্তনু ঠাকুর এবং বাদ যেতে পারে মতুয়াদের একাংশের নাম, এই আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন। তার স্বীকারোক্তিতে সেটাই স্পষ্ট। নির্বাচন কমিশনের ঘাড়ে দায় ঠেলেছেন শান্তনু ঠাকুর। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে পারি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের। বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম,
রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর, দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা। ভোট দিতে পারবেন মতুয়ারা, শান্তনুর মন্তব্যে মতুয়াদের আশঙ্কা বাড়ল। বিজেপিকে বিশ্বাস করেই বিপাকে মতুয়ারা। এসআইআর নিয়ে বিজেপিকে তোপ কুনালের, মতুয়াদের পাশেই মোদি বিজেপি, দাবি শুভেন্দু। শান্তনু যথেষ্ট বিচক্ষণ। মতুয়ারা হলেন খাঁটি সনাতনী। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ এনেছে। ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীর সঙ্গে আছেন। এই ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু বিজেপি এটাকে অনিবার্য করে ছেড়েছিল। আজকে শান্তনু ঠাকুর বলছেন যদি মতুয়াদের অনেকে ভোট না দিতে পারেন সে কি করা যাবে। ফলে মতুয়া সম্প্রদায়কেও বুঝতে হবে, আপনারা বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য কিছু কথা বিশ্বাস করে আপনারা নিজেদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আরে একটা রোহিঙ্গা খুঁজে পেলে না, বহু সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তো আপনাদের কাছে কৈফিয়ত চাইবে না? ওসমান হাদির হত্যার জন্য দায়ী মোহাম্মদ ইউনুসের সরকার। বিস্ফোরক অভিযোগ, নিহত ছাত্রনেতার ভাই ওমর হাদির। তার দাবি, বাংলাদেশের ভোট বানচাল করতেই হাদিকে হত্যা করিয়েছে ইউনুস প্রশাসন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানী ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় 2 সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনুসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি, প্রশ্ন তুলছেন ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনুসের উপদেষ্টারা।
উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদী। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার, কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদীকে। শুধু হাদী নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদীর মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদী যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদী যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদীর ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। নিউজ 18 বাংলা। এবার ইউনূসের কাঁটা তারেক। 17 বছর পর ফিরছেন তারেক রহমান। কাল বাংলাদেশ ফিরছেন বিএনপি নেতা তারেক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তারেক ঘরে ফেরার খবরে পদ্মাপাড়ে উচ্ছ্বাস। ঢাকায় জমায়েত বিএনপি নেতা কর্মীদের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। কি বলেছেন তিনি শুনবো। বিএনপি তো ভারতের সঙ্গে তার সরকার চালিয়েছে, সম্পর্ক ছিল। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বাইলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না। তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকে। ওপার বাংলায় হিন্দু হত্যা, এপার বাংলায় সরগরম রাজনীতি। পথে নেমে প্রতিবাদ বঙ্গ বিজেপির। বিক্ষোভের স্লোগানে দাবি ইউনূসের দেশকে জবাব দিক দিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা, যাতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে ভোটের বাংলায় আরো মেরুকরণের অস্ত্রের শান দেওয়া যায়? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সবক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে। এদের জন্য ওষুধ দিতে হবে, সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার।
বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে, কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। পাহাড়ে 313 চাকরি বাতিলে স্থগিতাদেশ। 313 চাকরি বাতিলে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। 313 চাকরি বাতিলে 12 সপ্তাহের স্থগিতাদেশ। স্থগিতাদেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। আপাতত চাকরি করতে পারবেন 313 শিক্ষক। 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ। कोर्ट has stayed for 12 weeks और एफिडेविट सबमिट करना पड़ेगा within 4 weeks और the court has said कि this teacher has been rendering service for last more than decades, so इन लोगों को निकालने से पूरा इफेक्ट हो जाएगा सिस्टम। सो दो ऑपरेटिंग ऑर्डर जो थे 17 दिसंबर का वो has been stayed। देखिए, सत्य प्रताड़ित होता है लेकिन सत्य कभी नहीं, अंत में सत्य कभी नहीं हारता है। अभी अपील रजिस्टर हो गया है, स्टे मिल गया है। वी आर कॉन्फिडेंट जो क्रिएटिविटी, जो पॉजिटिविटी है वो जीतेगा। आज जो जलपाईगुड़ी डिवीजन बेंच से जो आज हम लोग को राहत मिला है, अब तक जो सिचुएशन हो रहा था हिल्स में 313 का, वो आज हम लोग को जजमेंट जो दिया हम लोग थोड़ा सा हैप्पी है। সোমবার আগাম জামিন খারিজ। রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে বলে 72 ঘন্টার সময় বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। সেই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে কি আত্মসমর্পণ করবেন খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও? না করলে কি হবে, এই নিয়ে জোর জল্পনা। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত সোমবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেয় 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। হাইকোর্টের নির্দেশ মেনে কি আত্মসমর্পণ করবেন বিডিও? না করলে কি হবে? সামনে এখন কি কি সম্ভাবনা? হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে পারেন বিডিও প্রশান্ত বর্মন। হাইকোর্টের আত্মসমর্পণের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আত্মসমর্পণও করলেন না, আবার সুপ্রিম কোর্টেও গেলেন না, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশ কি মানবেন রাজগঞ্জের বিডিও, নাকি অন্য পথে হাঁটবেন? এই নিয়েই জল্পনা। নিউজ 18 বাংলা।